সালটা 1990। পাঞ্জাবের সীমান্ত প্রদেশের একটি গ্রামে একজন কৃষক সারাদিনের কাজে ক্লান্ত। ঘরে তার স্ত্রী এবং 2 মেয়ে নিয়ে ছোট্ট সুখের সংসার। কিন্তু এই মানুষটি যে পরবর্তীকালে এশিয়ার বিতর্কিত এবং অমীমাংসিত এক রহস্যের নায়ক হবেন তাকে জানত। এমনকি তার মৃত্যুর পরে তার পরিবারে ঘটে আরও কিছু রহস্যজনক ঘটনা। আজ এই কৃষক সন্তান সর্বজিৎ সিংয়ের কথাই বলবো। কে ছিলেন এই সর্বজিৎ সিং? তিনি কি ভারতীয় গুপ্তচর? ভারত পাকিস্তান সীমান্তে কাসুর নামে এক গ্রামের কাছে কিভাবে তিনি বন্দী হয়েছিলেন পাকিস্তান রেঞ্জার্সদের হাতে, এবং কেনই বা তাকে বন্দী করেছিল পাকিস্তান রেঞ্জার্সরা? এক রোমহর্ষক কাহিনী, যার ছত্রে ছত্রে লুকিয়ে আছে অনেক রহস্য, যা আজও আমাদের অজানা। 2013 সালের 26শে এপ্রিল কিভাবে লাহোরের জেলের মধ্যেই খুন হয়ে গেছিলেন সর্বজিৎ সিং। তার মৃত্যু ছিল অত্যন্ত রহস্যময়, এবং শুধু তাই নয়, তার মৃতদেহ থেকে গায়েব হয়ে গেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অঙ্গ প্রত্যঙ্গ। 1990 সালে ভারত পাকিস্তান সীমান্তবর্তী গ্রাম কাসুরের কৃষি জমিতে কাজ করতে করতে সর্বজিৎ সিং ভুলবশত প্রবেশ করেন পাকিস্তান সীমান্তে, এবং এই পাকিস্তানে প্রবেশের সঙ্গে সঙ্গে পাকিস্তান রেঞ্জার্সরা তাকে গ্রেপ্তার করে। এরপরই নিখোঁজ হয়ে যান সর্বজিৎ। তার পরিবার, বিশেষত তার বোন দলবীর কৌর, তাদেরকে খুঁজতে থাকেন। এরপর কেটে গেল দীর্ঘ প্রায় 9 মাস। এই দলবীর কৌরকে নিয়ে পরবর্তীকালে তার পরিবারে ঘটে আরও এক বিতর্কিত ঘটনা, যা আমরা পরবর্তীকালে আলোচনা করব। অবশেষে নিখোঁজ সর্বজিৎ সিং এর কাছ থেকে একটি চিঠি এসে পৌঁছালো তার গ্রামের বাড়িতে। জানা গেল পাকিস্তান রেঞ্জার্সরা তাকে ভারতীয় গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করেছে, এবং পাকিস্তানে তিনি রঞ্জিত সিং হিসাবে আটক আছেন। অর্থাৎ রঞ্জিত সিং হিসাবে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং লাহোরের কোট লাখপত জেলে বন্দী তিনি। কিন্তু একজন কৃষক কিভাবে হয়ে গেলেন এর গুপ্তচর? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে পাক রেঞ্জার্সরা গ্রেপ্তার করল সর্বজিৎকে? পরবর্তী অধ্যায়ে এই উত্তরই খোঁজার চেষ্টা করব আমরা। সালটা 1990। লাহোর এবং ফয়সলাবাদে ধারাবাহিক বোমা বিস্ফোরণ হামলায় 14 জন পথচারী খুন হয়ে যান, এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধেই বা জড়িত থাকার সন্দেহেই সর্বজিৎ সিংকে পাকিস্তান রেঞ্জার্সরা গ্রেপ্তার করে। এমনকি পাকিস্তান তাকে মনজিৎ সিং রাট্টু বলে দাবি করে। পাকিস্তানের গোয়েন্দারা বারবার দাবি তোলেন সর্বজিৎ প্রশিক্ষিত গুপ্তচর। লাহোর এবং ফয়সলাবাদের বোমা হামলায় তার হাত আছে। সর্বজিৎ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন কৃষক হিসাবেই ভুল করে তিনি পাকিস্তানে প্রবেশ করেছিলেন। চক্রান্তের রহস্যময় জালে আটকে পড়েন সর্বজিৎ। 1991 সাল। অবশেষে পাকিস্তান আর্মি অ্যাক্টের অধীনে সর্বজিৎকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হাইকোর্ট এবং আপিল বিভাগ এই দণ্ড বহাল রাখে। কেটে যায় দীর্ঘ 15টা বছর। 2006 সালের মার্চ মাসে মূলত আইনজীবীদের আগ্রহের অভাবে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আবেদনটি খারিজ হয়ে যায়। এই মামলা নিয়েও তৈরি হয় একাধিক রহস্য। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী জাস উপ্পাল সর্বজিতের মুক্তির জন্য লড়াই করছিলেন। তিনি রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় একাধিক ত্রুটির কথা উল্লেখ করেন। 2008 সালের 26শে এপ্রিল প্রধান সাক্ষী শওকত সেলিম এক চাঞ্চল্যকর ঘটনার কথা বলেন। এই শওকত সেলিমের বাবা এবং আত্মীয়রা বোমার হামলায় নিহত হয়েছিলেন। তিনি বলেছিলেন বোমাটি সর্বজিৎ পেতেছিলেন। এরপর তিনি সেই কথা অস্বীকার করেন। শুরু হয় আরেক জটিলতা। এর মধ্যে সর্বজিতের 5টি প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়ে গেলেও 2008 সালে সরকার সর্বজিতের মৃত্যুদণ্ডের বিষয়টি স্থগিত রাখেন। এরপর কেটে গেল দীর্ঘ 22টি বছর। 2012 27শে জুন পাকিস্তান এবং আন্তর্জাতিক গণমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ল খবরটা। পাকিস্তানের রাষ্ট্রপতি সর্বজিতের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত করেছেন, অর্থাৎ 14 বছরের কারাবাস। ইতিমধ্যেই তো কেটে গেছে 22টি বছর। তবে কি সর্বজিৎ মুক্তি পাবেন? সারা দেশে সর্বজিতের এই আসন্ন মুক্তির খবরে আনন্দ উৎসব শুরু হয়। এমনকি ইসলামাবাদের এই পদক্ষেপকে ভারতের পররাষ্ট্র দপ্তর অত্যন্ত কৃতজ্ঞতা জানায়। কিন্তু দুর্ভাগ্য পিছু ছাড়েনি সর্বজিতের। মুক্তি পান অন্য একজন বন্দী, সর্বজিৎ নন। এদিকে সর্বজিতের মুক্তির জন্য ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছিলেন তার বোন দলবীর। সারা দেশ সর্বজিতের মুক্তির জন্য ব্যাকুল হয়ে ওঠে। 2012 সালের 28শে মে 1 লক্ষ স্বাক্ষরযুক্ত আবেদন দাখিল করা হয়। এটি পঞ্চমবার
কিন্তু কোনো আবেদনই মঞ্জুর হয় না। 2013 সালের 26শে এপ্রিল বিকেল 4:30 লাহোর সেন্ট্রাল জেল, কোট লাখপত জেল, হঠাৎ বেশ কিছু বন্দী ইট, ধারালো ধাতব পাত, লোহার রড ও ব্লেড নিয়ে আক্রমণ চালায় সর্বজিতের উপর। মাথায় গুরুতর আঘাত, মেরুদণ্ড ভেঙে যাওয়া এবং সম্পূর্ণভাবে কোমায় চলে যাওয়া সর্বজিৎ সিংকে লাহোরের জিন্নাহ হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। ঠিক কজন হামলাকারী তাকে আক্রমণ করে? কেউ বলে 6 জন, কেউ বলে 2 জন। পাকিস্তানের ডন সংবাদপত্র জানাচ্ছে হামলাকারীর সংখ্যা ছিল 2 জন। কিন্তু যে প্রশ্নগুলো থেকে যায়, এত হাই প্রোফাইল বন্দির কাছে কিভাবে হামলাকারীরা পৌঁছালো? প্রকৃত ষড়যন্ত্রকারী কারা ছিল? এই হামলা আকস্মিক না পূর্ব পরিকল্পিত? হামলাকারীদের উদ্দেশ্য কি ছিল? জেল কর্তৃপক্ষের ভূমিকাই বা কি ছিল? প্রধানমন্ত্রী মনমোহন সিং এই হামলাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে বর্ণনা করেন। দক্ষিণ এশিয়ার অন্যতম রহস্যজনক এই ঘটনার প্রশ্নগুলো থেকেই যায়, উত্তর মেলে না। 2001 সালে ভারতের সংসদ ভবনে হামলার অন্যতম মাস্টার মাইন্ড আফজল গুরুর মৃত্যুদণ্ড ঘোষিত হয় 2013 সালের ফেব্রুয়ারি মাসে। তবে কি এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সর্বজিতের উপর হামলা চলে? 29শে এপ্রিল ভারত মানবিক কারণে সর্বজিৎকে চিকিৎসার জন্য ভারতে ফেরানোর আবেদন করে পাকিস্তানের কাছে, কিন্তু এই আবেদনও নাকচ হয়ে যায়। 2013 সালের 1 মে জিন্নাহ হাসপাতালে সর্বজিতের যে চিকিৎসকরা ছিলেন তারা সর্বজিতের ব্রেন ডেথ ঘোষণা করেন। সর্বজিতের পরিবার এবং তার বোন ভারতে ফিরে আসেন। তারা অভিযোগ করেন যে চিকিৎসকরা তাদের সাথে সম্পূর্ণ সহযোগিতা করছেন না এবং সর্বজিতের বাম হাতের বুড়ো আঙ্গুলে একটি কালো দাগ দেখা গেছে। রহস্য ক্রমশ দানা বাঁধতে থাকে। 2013 সালের 2 মে রাত্রি 12:45 সর্বজিতের মৃত্যু ঘোষিত হয়। তার শরীর থেকে সমস্ত সাপোর্টিং সিস্টেম খুলে নেওয়া হয় এবং তার দেহ ভারতে নিয়ে আসা হয়। ভারতীয় চিকিৎসকরা তার দেহে দ্বিতীয়বার ময়নাতদন্ত করে এক চাঞ্চল্যকর ঘটনা প্রত্যক্ষ করেন। তারা দেখেন সর্বজিতের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নিখোঁজ হয়ে গেছে এবং তার মাথার খুলিটি 2 টুকরো হয়ে গিয়েছে। কিন্তু তার মৃত্যু রহস্য শেষ হয়েও হলো না। 2024 সালের 14 এপ্রিল অজ্ঞাত পরিচয় মুখোশধারী বন্দুকধারীর আক্রমণে নিহত হলেন সর্বজিতের হত্যাকারী আমির সরফরাজ তাম্বা। দলবীর কৌর সর্বজিতের বোন 1991 থেকে 2013 সাল অবধি সর্বজিৎকে মুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন। বলজিন্দর কৌর নামে এক মহিলা দাবি করেন তিনি সর্বজিতের বোন, দলবীর নন। দলবীর বলেন প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করে সম্পর্ক প্রমাণ করা হোক। কিন্তু সেই সম্পর্কের জটিলতা কোথায় যেন গিয়ে কোন রহস্যের মেরুবিন্দুতে হারিয়ে গেছে। তার জীবন যেন এক অসমাপ্ত রহস্য উপন্যাস। সর্বজিৎ সিং এর গল্পের সত্যতা তার মৃত্যুর সঙ্গেই চিরতরে হারিয়ে যায়। দাবি, পাল্টা দাবি আর রাজনৈতিক বক্তব্যের চোরা পাকে একটা মানুষ চিরতরে হারিয়ে গেলেন। তার মৃত্যু দক্ষিণ এশিয়ার অন্যতম অমীমাংসিত কারাগার রহস্য হিসাবে থেকে গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের সাথে থাকবেন, আমরা নিয়ে আসবো আরও নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য। বাংলার নরবলি আজও কিভাবে ঘটে তা জানতে চাইলে এই ভিডিওটি লক্ষ্য করবেন। আর যদি জানতে চান শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খের রহস্য তাহলে এই ভিডিওটি লক্ষ্য করবেন। ধন্যবাদ।